প্রথমেই বলি যে ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন সাঁটুই থেকে সুমন্ত সাঁতরা। তো দাদাভাই তার সাথে ঘটে যাওয়া যে ইনসিডেন্টটা আমাদের সাথে শেয়ার করেছেন সেটা কিন্তু একদমই ভিন্ন প্রকৃতির একটি ইনসিডেন্ট এবং বেশ অদ্ভুত। এবং এই ঘটনাটি দাদাভাইয়ের সাথে ঘটে গিয়েছে এই গত মহালয়ার দিন, মানে রবিবারের দিন ভোর রাত্রিতে। এবং তারপর তিনি এমন কিছু জিনিস তার বাড়িতে ফিল করেন যা কিন্তু বেশ গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো বিষয়। তো দাদাভাই গতকাল রাত্রে আমাকে ঘটনাটি পাঠিয়েছেন, যে কারণে এই ঘটনাটি আজকেই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ঠিক করি। তো এক কথাই বলতে গেলে ভীষণই রোমহর্ষক একটি ঘটনা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 120। দাদাভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। আমি সুমন্ত। বর্তমানে আমি আমাদের বাড়িতে একাই থাকি। তার কারণ বিগত 3 বছর হলো আমার বাবা মা দুজনেই মারা গিয়েছেন। মানে আমার বাবা যখন মারা গিয়েছিলেন তার 1 বছরের মাথাতেই আমার মা মারা যান। তো আমার বোনও আছে, কিন্তু বোনের বিয়ে হয়ে যায়। তো তারপর বোন, আমার ভাগ্নে, তারপর জামাইবাবু প্রত্যেকেই রয়েছে। তো তারা তাদের বাড়িতে থাকে, এবং এই বাড়িতে মানে আমাদের এই বাড়িতে কিন্তু আমি একাই থাকি। আর সত্যি কথা বলতে এর আগে আমারও বিয়ে হয়েছিল। তো বিশেষ কিছু পার্সোনাল কারণবশত আমার ডিভোর্স হয়ে যায়, এবং তারপর আমার বাড়িতে আমি একাই থাকি বলতে পারো। তো এই যে আজকে আমি ঘটনাটি তোমার সাথে শেয়ার করছি, তো এর আগে কিন্তু আমাদের বাড়িতে কোনো রকমের কোনো ঘটনা বা কোনো যে ভৌতিক যে ফিলিং, এরকম কিন্তু কোনোদিন আমার সাথে ঘটেনি। কারণ এত বড় বাড়িটার মধ্যে আমি একাই থাকি, তার মধ্যে যে এরকম কিছু আমার সাথে ঘটতে পারে, বা এই যে আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তো আমি 3 বছর ধরে এরকম রয়েছি, কিন্তু কোনোদিন আমি কিন্তু কিচ্ছু ফিল করিনি। আর আমি যেহেতু একটি প্রাইভেট সেক্টরে জব করি, তো সেরকম আমি সকালবেলাতে খাওয়া দাওয়া করে এরকম বেরিয়ে যাই, আবার সন্ধ্যে নাগাদ আমি বাড়ি ফিরে আসি। আর আমার পাড়ার যারা বন্ধুরা রয়েছে, আমার প্রচুর আমার পাড়ার বন্ধু রয়েছে, তার ওয়াইফরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই ভীষণ হেল্পফুল। মানে যে কোনো বিপদে আপদে তাদেরকে আমি পাশে পাই। যে কারণে আমার বোনও একটু আমাকে নিয়ে চিন্তা করে, কারণ ও যেহেতু মানে ওর শ্বশুর বাড়িতে থাকে, এবার আমি যেহেতু এই বাড়ির মধ্যে একা থাকছি, তো ওর একটা টেনশন তো থেকেই যায়। তো এই দিক থেকে কিন্তু আমার বোন একটু রিলিফই পাই। তো মানে যেহেতু একটা দেখাশোনার লোকের তো খুব প্রয়োজন হয়। আর আমার কিন্তু একটি কাজের দিদি রয়েছেন, মানে একজন পরিচারিকা দিদি এবং একজন রান্নার দিদি। তো তারাই সমস্ত কাজকর্ম এবং রান্নার কাজপাতি সমস্ত কিছু কিন্তু তারা করে। তো আমি সেই যে সকালবেলায় বেরিয়ে যাই, সারাদিন তো বলতে পারো আমি বাড়িতেই থাকি না, এবং সন্ধ্যের পর বাড়ি আসার পর একটু বন্ধুদের বাড়ি গিয়ে বা বন্ধুরা সবাই মিলে বসে একটু আড্ডা টাড্ডা মারি। তো এইভাবে কিন্তু আমার বেশ কেটে যাচ্ছিল। তো এই বছর মহালয়ার আগের দিনটা ছিল হচ্ছে শনিবার, এটা আমরা সবাই জানি। তো সেরকম আমার সেদিন অফিসটা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আর প্রতি বছরই কিন্তু মানে এই যে মহালয়ার আগের দিন রাত্রিবেলায় আমরা এই 4-5 জন বন্ধুর ফ্যামিলি মিলে প্রত্যেকে মিলে আর কি, মানে যে কোনো একজনের বাড়ির ছাদে আমরা পিকনিক করি। এটা প্রতি বছরই আমরা করে থাকি। তো সেই রকম এই প্ল্যানটাও কিন্তু আমাদের আগে থেকেই ছিল যে এবছর আমরা পিকনিকটা করব। তো সেরকম আমার টোটন বলে একটা বন্ধু আছে, তো ওদের বাড়ির ছাদে এবার ঠিক হয়েছিল যে আমরা সবাই মিলে এবার মানে পিকনিকটা করব। তো দাদাভাই বলছে আমার অফিসটা যেহেতু তাড়াতাড়ি ছুটিও হয়ে গিয়েছে, তো সেটা আমি তখন ভাবি যে তাহলে বাড়ি এসে একটু মানে রিল্যাক্স করা যাবে বাড়িতে। তো তারপর ওই মানে পিকনিকের জায়গায় যাওয়া যাবে। আর আমার যিনি রান্নার দিদি ছিলেন উনি কিন্তু মানে যেহেতু আমি সারাদিন বাড়িতে থাকতাম না, একদম সকাল ওই 9:30 নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম খাওয়া দাওয়া করে। তো সেই জন্য তিনি সকালে আসতেন না রান্না করতে, মানে আমি অফিস থেকে ফেরার পর উনি সন্ধেবেলায় আসতেন। এবং একেবারে সেদিন রাত্রের এবং পরের দিনের মানে সকালের আর কি রান্নাটা উনি একবার মানে একসাথে আর কি করে রেখে যেতেন। তো এটাই আর কি ওনার সিস্টেমটা ছিল। তো আমি ওনাকে সেই জন্য বারণ করে দিয়েছিলাম যে তোমাকে আর মানে আজকে রাত্রিবেলায় আসতে হবে না, আর পরের দিন যেহেতু রবিবার থাকছে, আমার ছুটি থাকছে, তুমি পরের দিন সকালে এসে পরের দিনের রান্নাটা করো।
তো এই কথাটা আমার আগে থেকে বলা ছিল। আচ্ছা, এর মধ্যে আর একটা কথা বলি যে আমার জবে থেকে আর কি বাবা মা মারা গিয়েছেন এই বিগত 3 বছর, তো মানে 1 বছর আমি ওটা করিনি, তারপরের 2 বছর ধরে কিন্তু মানে আমি এই পিতৃতর্পণটা ওরকম গঙ্গাতে স্নান করে মহালয়ার দিন কিন্তু প্রতি বছর করছি। তো আমার যে বন্ধুদের ওরকম বাবা মা মারা গিয়েছেন তো তারাও যেত এবং তাদের সঙ্গে কিন্তু আমিও যেতাম। এবার এটা যে করা একটা সন্তানের মনে ঠিক কতটা কষ্টের জায়গা, এই জিনিসটা যারা ফেস করে তারা খুব ভালো করে মানে বলতে পারবে। এবার যেহেতু এটা একটা আমাদের কালচার এবং এটা কিন্তু আমরা প্রত্যেকের মুখেই মানে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ বা আশেপাশে প্রত্যেকের কাছ থেকে কিন্তু এটা আমরা শুনে থাকি যে এই পিতৃতর্পণটা করলে কিন্তু পূর্বপুরুষের যে বিদেহী আত্মা তারা কিন্তু শান্তি লাভ করে। তো যে কারণে এটা আমাদেরকে করতেই হয়। তো দাদাভাই বলছে যে আমিও কিন্তু মানে সেইটা জেনেই এবং সেটাকে বিশ্বাস করেই এই বিগত 2 বছর ধরে এই কাজটা কিন্তু আমি করে আসছি। তো যাই হোক, এবার যাদের বাড়িতে মানে সেই যে টোটনের বাড়িতে আমাদের যে পিকনিকের কথাটা ছিল, তো ও কিন্তু এই পিতৃতর্পণটা করতো, যেহেতু কাকু কাকিমা দুজনেই মারা গিয়েছিলেন। এবং আমার আরেকটি বন্ধু সেও কিন্তু আমাদের সঙ্গে যেত। তো এবার শনিবারের দিন যখন বিকেল বিকেল আমি অফিস থেকে বাড়িতে ফিরি, তো সন্ধ্যের একটু পরেই আর কি ওদের বাড়ি আমাকে চলে যেতে হবে। তো এবার দেখলাম যে রাত্রিবেলায় যেহেতু একটু খাওয়া দাওয়া বেশি হবে, তো সেই জন্য কিন্তু আমি একটা আমার জন্য কোল্ড ড্রিঙ্ক কিনে এনেছিলাম। এবং কোল্ড ড্রিঙ্কটা কিনে এনে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যেহেতু মানে ওটা আর কি ওদের বাড়ি থেকে আসার পর আমি রাত্রিবেলায় খাবো বলে। তো এরপর তো সেদিন খুব ভালোভাবে পিকনিকটা আমাদের হয়, মানে আমরা 5টা বন্ধু এবং তাদের ফ্যামিলি প্রত্যেকে মিলে ওই টোটনদের ছাদে আমরা পিকনিক করি এবং মানে খুব আনন্দ করি আমরা। তো এরপর কিন্তু আমাদের মানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বাড়ি আসতে ওই 1টা-1.5টা মতো বেজে যায়। এবার পরের দিন যেহেতু ভোরবেলাতেই উঠে আমাদেরকে যেতে হবে ওরকম তর্পণে গঙ্গাতে, তো সেই জন্য টোটন বলে যে আর কিছুক্ষণ পরেই তো ভোরবেলাতে আমাদেরকে যেতে হবে, তোকে আর বাড়ি যেতে হবে না, তুই আমাদের বাড়িতে থেকে যা। তো দাদাভাই বলছে যে এবার যতই হোক একটা নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে যতটা রিল্যাক্স করা যায় বা যতটা আরাম পাওয়া যায়, অন্যের বাড়িতে একটা থাকতেও কীরকম লাগে। আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি মানে হাঁটা পথে 2-3 মিনিট, মানে একদমই কাছে। তো সেক্ষেত্রে আমি বললাম যে আরে না, আমি বাড়ি গিয়ে ঘুমটা না হলেও একটু তো শুতে পারবো, তো তারপর তো ভোরবেলাতে উঠে আমরা যাবই। তো এই বলে কিন্তু মানে আমি কিন্তু বাড়ি চলে আসি। আর আমি টোটনকে বলেছিলাম যে তুই ঘুম থেকে উঠলে আমাকে ফোন করে দিস, আমি রেডি হয়ে বেরিয়ে চলে আসবো। তো এইটুকু কিন্তু ওর সাথে আমার কথা হয়। এরপর বাড়ি এসে আমি ওই যে তোমাদেরকে বলেছিলাম যে একটা কোল্ড ড্রিঙ্কের আমি বোতল কিনে এনেছিলাম, সেই কোল্ড ড্রিঙ্কের বোতলটা থেকে কিন্তু আমি কিছুটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে আবার কিন্তু যে জায়গায় বোতলটা ছিল সেখানেই কিন্তু আমি বোতলটাকে রেখে দিই, মানে ওটা হচ্ছে ফ্রিজের একটি মানে পাল্লার সাইডে ওটা রাখা ছিল। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস নোটিস করো যে এই বোতলের কথাটা আমি বারবার কেন বলছি। তো যাই হোক, ঘটনাটা যত এগোবে তোমরা বিষয়টা আরো ক্লিয়ার করে বুঝতে পারবে। তো যাই হোক, আমার কিন্তু এটা একদম স্পষ্ট মনে ছিল যে ওই ফ্রিজের পাল্লাতে একটা সাইডে কিন্তু আমি বোতলটা রাখি এবং পাশে আরো সব জলের বোতল ছিল। তো আমি কিন্তু ওই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে রেখে আবার কিন্তু আমার বিছানায় এসে আমি শুয়ে পড়েছি। এবার যতই হোক একটা দেখবে যে টাইমের হেরফের হয়ে গেলে কিন্তু চট করে আমাদের ঘুম আসতে চায় না। তো আমিও কিন্তু ওরকম বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, আর এটা আমার বারবার মনে হচ্ছে যে এত রাত্রি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরেই তো ভোরবেলাতে আমাকে উঠতে হবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার যে বেডরুমটা, সেই বেডরুমের গায়ে লাগোয়ায় মানে যে মাঝখানে একটা কমন ওয়াল, তো সেই দেওয়ালের পাশেই হচ্ছে আমার বাবা মায়ের ঘর। ঠিক আছে, এবার তারা যেহেতু নেই, তারা মারা গেছেন, তো সেই ঘরটা মানে ওরকম ফাঁকাই থাকে। আর আমি কি করেছিলাম, আমাদের যে ডাইনিং স্পেসে যে ঠাকুরের সিংহাসনটা ছিল ওখানেই আগে নিত্য পুজো করা হতো। তো বাবা মা যেহেতু ওরকম মারা গিয়েছেন, তো তাদেরকেও যেহেতু আমি মানে এটা আমি ডিসাইড করেছিলাম যে তাদেরকেও আমি ঠাকুরের সিংহাসনে বসিয়ে পুজো করব। তো সেই জন্য আমার বাবা মার ঘরের মধ্যে সেই সিংহাসনটাকে কিন্তু আমি শিফট করি এবং সেখানেই ঠাকুরও থাকে এবং সিংহাসনের একটা সাইডে আমার বাবা মায়ের ছবিটাকে রেখে কিন্তু আমি পুজো করতাম। এটা কিন্তু আমি রেগুলার বেসিসে এই কাজটা করতাম, মানে অফিসে যাওয়ার আগে আমি সকালে পুজো করে যেতাম এবং তারপর এসে আবার কিন্তু আমি সন্ধ্যেবেলায় পুজো করতাম। এটা আমার কিন্তু ডেলি রুটিন ছিল। তো যাই হোক, এবার যখন আমি বিছানায় শুয়ে আছি আমি কিন্তু মানে এটা আমি নিজে মনে মনেই ভাবছি যে এত রাত্রি করে শুচ্ছি, মানে ফোনে যদি অ্যালার্মও বাজে বা যদি আমাকে টোটন ফোনও করে আমি কি শুনতে পাবো, মানে এটা কিন্তু একটা মনের মধ্যে আমার আতঙ্ক তখন কাজ করছে যে আর কিছুক্ষণ 2-3 ঘন্টা পরেই তো আবার আমাকে উঠতে হবে। তো এই সব ভাবতে ভাবতে বেশ খানিকক্ষণ আমার ঘুম তো আসে না। তো তারপর মানে কখন যায় না আমি কিন্তু ঘুমিয়ে যাই। এবং যখন আমি ঘুমিয়ে যাই আমার ঘুমটা কিন্তু খুব ডিপ হয়, মানে এত গভীর ঘুমে আমি আচ্ছন্ন হয়ে যাই কয়েক মুহূর্তের মধ্যে। এবার সারাদিনের একটা খাটাখাটনি ছিল, যেহেতু অফিস থেকে ফিরেছি, তারপর ওইখানে আমি মানে পিকনিকে গিয়েছিলাম, তো সব মিলিয়ে একটু শরীরে ক্লান্তিও ছিল। তো
তো আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছি। এবার বাইরের মেন গেটটা যতই বন্ধ থাকুক না কেন, আমি কিন্তু ঘরের দরজাটাকে ভেজিয়েই শুতাম। আর ডাইনিংয়ের মধ্যে একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বলতো, কিন্তু ঘরটা আমার অন্ধকারই থাকতো, মানে অন্ধকার না হলে কিন্তু আমার ঘুমটা হতো না। তো এবার যখন আমি ঘুমিয়ে আছি, এর মধ্যে কিন্তু আমি একটা স্বপ্ন দেখি। তো দাদাভাই বলছে যে এটা যে আমি স্বপ্ন দেখছিলাম, মানে যে মুহূর্তে আমি স্বপ্নটা দেখছি সেই মুহূর্তে কিন্তু ওটা আমি ফিল করতে পারছি না যে এটা কোনো আমি স্বপ্ন দেখছি। আমি ভাবছি যে এটা হয়তো আমার সামনে রিয়েল ঘটনা ঘটছে। আমি দেখছি যে ডাইনিংয়ের একটা কর্নার থেকে আরেকটা কর্নারে আমার বাবা মা খুব হন্তদন্ত হয়ে কিন্তু হাঁটছেন। মানে বাবা মা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ওনারা একটা সাইড থেকে কিন্তু আরেকটা সাইডে যাচ্ছেন, আবার ওই সাইড থেকে কিন্তু আরেকদিকে আসছেন। আর আমার পজিশনটা ঠিক হচ্ছে আমার ঘরের দরজার সামনে কিন্তু আমি বসে আছি, মানে এটা কিন্তু আমি একদম চোখের সামনে ভিজিবল করছি। আর তখন কিন্তু আমার মাথাতে নেই যে তেনারা মানে এই জগতে আর নেই, তেনারা যে মারা গিয়েছেন এটা কিন্তু আমার মাথাতেই নেই। মানে এই জিনিসটা আমি ভাবছি যে আমার সামনে এটা ঘটেই যাচ্ছে। এবং আমার বাবা মায়ের মুখটা দেখে কিন্তু মনে হচ্ছে যে বেশ চিন্তিত, মানে তারা একটা খুব চিন্তার মধ্যে রয়েছেন এবং তাদের মধ্যে মনে হচ্ছে যেন খুব একটা তাড়া আছে। এবার আমি যেহেতু ওই দরজার সামনে বসে আছি, তো দরজার সামনে বসে আমি তাদেরকে এরকম অবস্থায় দেখে আমারও কিন্তু তখন বেশ চিন্তা হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি তখন বলি যে কি হলো, তোমরা এরকম করে কেন চলাফেরা করছো, মানে তোমাদের কি কিছু হয়েছে বা কিছু কি প্রয়োজন, তোমরা আমাকে বলো। মানে দাদাভাই বলছে এটা কিন্তু আমি ঘুমের মধ্যে আমি যেটা দেখছি সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। তো আমি কিন্তু তাদেরকে বারবার বলছি যে তোমাদের কি কোনো অসুবিধা হয়েছে বা তোমাদেরকে দেখে এত চিন্তিত লাগছে, কি হয়েছে তোমরা আমাকে বলো। আমি কিন্তু বারবার তাদেরকে এই প্রশ্নটা করছি, কিন্তু তারা মনে হচ্ছে যেন আমার কোনো কথা শুনতে পাচ্ছেন না, বা তারা হয়তো শুনেও না শোনার ভান করছেন, এটাও হতে পারে। মানে তারা কিন্তু তাদের মতো ওরকম একদিক থেকে একদিকে যাচ্ছেন, আবার কিন্তু আর একদিকে যাচ্ছেন, মানে এই জিনিসটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এবার এতবার যাবৎ যখন তাদেরকে প্রশ্ন করাতে, তাদেরকে যখন দেখছি যে তারা কোনো উত্তর আমাকে দিচ্ছেন না, তারা তাদের মতো ওরকম চলাফেরা করছেন, তো বারবার করে প্রশ্ন করাতে দাদাভাই বলছে আমি কিন্তু অনেকবার সেই মানে স্বপ্নের মধ্যে আমি দেখছি যে আমি কিন্তু তাদেরকে প্রচুরবার ওই একই প্রশ্ন করছি, কিন্তু তারা যখন কোনো উত্তর দিচ্ছে না তখন কিন্তু আমি নিজের শরীরে একটা ক্লান্তি বোধ করছি যে এত জোরে জোরে আমি চিৎকার করে তাদেরকে বলার চেষ্টা করছি, তারা কি শুনতে পাচ্ছে না। তো এটা হতে হতে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমি কিন্তু প্রচণ্ড ক্লান্ত বোধ করছি, এবং ক্লান্ত বোধ করতে করতে ওই দরজার সামনে কিন্তু মানে ওই দরজার একটা দেওয়ালে আমি কিন্তু হেলান দিয়ে ঘুমিয়ে যাই। এবার ওই যে ঘুমিয়ে গেলাম তার কিছুক্ষণ পর হঠাৎ করে আমি কিন্তু শুনতে পাই, মানে আমি যে ঘরে শুয়ে আছি সেই ঘরের দরজায় মনে হচ্ছে যেন কেউ ধাম 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 করে দরজায় বাড়ি মারছে, ক্রমাগত এই বাড়িটা মারছে। এবার আমি ঘুমের মধ্যে এরকম যখন আওয়াজটা পাচ্ছি, মানে বেশ জোরে ওই শব্দটা হচ্ছে, আর আমার দরজা যে ভেতর থেকে লক সেটাও কিন্তু না, মানে দরজাটা কিন্তু নর্মাল ভেজানো আছে। তো সেই অবস্থায় দরজার উপর এরকম ধাম 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 করে যখন শব্দ হচ্ছে, এবার আমি তো এটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নটা দেখছিলাম, কিন্তু তখনও পর্যন্ত আমি ভাবছি যে হয়তো ঘটনাটা রিয়েল, কিন্তু ওই শব্দে আমার ওই ঘুমটা কিন্তু কাটে। মানে দাদাভাই বলছে আমি বিছানাতে শুয়ে থাকা অবস্থাতেই কিন্তু ওই আওয়াজটা পেয়ে যখন আমার ঘুমটা ভাঙে, এবার ঘুমটা ভেঙেই তো সঙ্গে সঙ্গে আর উঠে বসিনি, একটা তন্দ্রার ভাবটা হালকা হালকা কেটেছে। সেই মুহূর্তে আমি শুনতে পাই, একদম পরিষ্কার আমি শুনতে পাই যে আমার ঘরের দরজার বাইরে থেকে কেউ যেন আমাকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে আমাকে বলছে, কিরে ওঠ, উঠে পড়, তর্পণ করতে যাবি না। এবার এই কথাটা যখন আমি শুনেছি, দাদাভাই বলছে এতক্ষণ যে আমি একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম, তারপর যে দরজায় ওরকম একটা যে ধাপ ধাপ করে শব্দ হয়েছে, তখন আমার কিন্তু ঘুমটা মানে কিছুটা হলেও ভেঙেছিল, এবং আমি তখনও পর্যন্ত বুঝতে পারছিলাম না যে আওয়াজটা এক্স্যাক্টলি কোথা থেকে হচ্ছে, মানে আমার ঘরের দরজাতে হচ্ছে নাকি মেন গেটে হচ্ছে। কারণ একটা দেখবে যে মানুষ যদি ঘুমিয়ে যায় তারপর যদি হঠাৎ করে শব্দটা হয়, এক্স্যাক্ট কোথা থেকে আওয়াজটা হচ্ছে ওটা কিন্তু মানুষ মানে চট করে বুঝতে পারে না। তো আমার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা ঠিক তাই হয়েছিল। কিন্তু ওরকম যখন একটা যে ভারী গলার আওয়াজ আমি যখন পাই, এবং স্পষ্ট যখন আমি বুঝতে পারি যে কেউ যেন আমাকে এসে ডেকে তোলার চেষ্টা করছে তর্পণে যাওয়ার জন্য, আমার কিন্তু মুহূর্তের মধ্যে ঘুমটা ভেঙে যায়, এবং আমি কিন্তু একদম ধড়পড় করে বিছানার উপর উঠে বসি। এবং যে মুহূর্তে আমি উঠে বসেছি তারপর কিন্তু একদম গুনে গুনে 3বার ওই দরজার ওপর কিন্তু বাড়ি পড়ে। এবার তখন কিন্তু আমি পুরোপুরি শিওর হয়ে যাই যে আওয়াজটা কিন্তু আমার ঘরের দরজাতেই হলো। আর দাদাভাই বলছে যে সেই মুহূর্তে ভাবো যে অত বড় বাড়িতে আমি একা আছি, আর ঘরের দরজা যে আমার লক করা সেটাও নয়, মানে তখন কিন্তু আমি মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যাই। এবং যখন আমি ঘড়িটা দেখি মানে যে কটা বাজছে, আমি সেই মুহূর্তে আমি যখন দেখতে যাই, আমি দেখি একদম কাঁটায় কাঁটায় 4টে বাজে। মানে মোবাইলে আমি দেখছি যে একদম কাঁটায় কাঁটায় 4টে, ভোর 4টে।
তো সেই মুহূর্তে আমি তখন ভাবছি যে আমি কি করব, মানে আমি তো পরিষ্কার সেই গলার আওয়াজটা শুনেছি এবং দরজার ওপর ওরকম ক্রমাগত বাড়ি পড়া, আর তার ঠিক আগের মুহূর্তে যে স্বপ্নটা আমি দেখছিলাম, মানে তখন আমি বুঝতে পেরে যাই যে ওটা আমি স্বপ্নই দেখছিলাম। মানে পুরো বিষয়টাতে না আমার গোটা শরীর পুরো একদম কাঁটা দিয়ে ওঠে। আমি যে বিছানা থেকে নেমে দেখবো যে ঘরের বাইরে কে আছে, সেই সাহসটা তখন আমার হচ্ছে না। কারণ আমি তো, এটা তো আমার একদম স্পষ্ট মনে আছে যে আমি বাইরের যে সদর দরজাটা সেটা তো আমি লক করে শুয়েছি, তাহলে কোনো মানুষের পক্ষে তো ঘরের মধ্যে ঢোকা কখনোই সম্ভব নয়। আর ওই যে ডাকার বিষয়টা, আমি যদি তর্কের খাতিরে এটা ধরেও নিই যে ওটা কোনো চোর, তাহলে দরজা ওরকম ভেজানো থাকা অবস্থায় বাইরে থেকে তো আমাকে তর্পণ করার জন্য ডাকবে না, এটা তো কখনোই পসিবল নয়। তো দাদাভাই বলছে আমি বুঝতে পারছি যে বাইরে হয়তো এমন কিছু একটা গন্ডগোল হচ্ছে যেটা আমার স্বপ্নের সাথে রিলেটেড। তো আমি কিন্তু তখন দরজার দিকে তাকিয়ে ওই বিছানার উপর কিন্তু একদম পুরো স্ট্যাচুর মতো বসে আছি, এবং সেই মুহূর্তে মানে যখন আমি ওই খাটের উপর বসে আছি তখন কিন্তু বাইরে কোনো রকমের কোনো শব্দ নেই, না দরজার আওয়াজ, না কোনো মানে কারোর যে কোনো গলার আওয়াজ বা কিছু, আমি কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছি না, একদম পুরো সবকিছু চুপচাপ। তো এরপর বেশ কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর আমাকে কিন্তু টোটন ফোন করে। মানে কম করে 15-20 মিনিট আমি ওই অবস্থায় বসে থাকি, এবং তারপর কিন্তু আমাকে যখন টোটন ফোন করছে, তো আমাকে ফোন করে বলছে যে কিরে তুই রেডি হয়েছিস, মানে যাওয়ার জন্য আর কি, মানে তর্পণে যাওয়ার জন্য আর কি আমাকে ফোন করছে। তো আমি আর ওকে এই বিষয়টা কিছু বলি না যে এরকম আমার সাথে এই ঘটনা ঘটেছে, তো আমি একদম নর্মাল বিহেভ করি এবং আমি বলি যে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি, তুই রেডি হ। তো এইটা বলে কিন্তু আমি ফোনটা কেটে দিই। তো দাদাভাই বলছে এরপর একটু আমি স্বাভাবিক হই, মানে আগের যে সিচুয়েশনটা আমার হয়েছিল তারপর একটু আমি স্বাভাবিক হয়েছি। তো আমি কিন্তু আস্তে আস্তে বিছানা থেকে নেমে ঘরের লাইটটাকে অন করি, এবং লাইটটা অন করে আমি গেটটা আস্তে আস্তে খুলি, মানে ঘরের দরজাটা কিন্তু আমি আস্তে আস্তে খুলি। এবং যে মুহূর্তে আমি ঘরের দরজা খুলে ডাইনিংয়ে বেরিয়েছি, তখনও পর্যন্ত আমি মানে দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার জন্য ঠিক বাইরে কি জিনিসটা অপেক্ষা করছে। আমি বাইরে এসে যে ডাইনিংয়ের লাইটটা আমি প্রথমে অন করেছি, কারণ ছোট যে নাইট ল্যাম্পটা জ্বলছিল ওটাতে তো মোটামুটি ঠিকঠাক দেখা যাচ্ছিল না, তো আমি তখন ওই যে বড় লাইটটা সেটা কিন্তু আমি জ্বালাই ডাইনিংয়ের। তো আমি ডাইনিংয়ের লাইটটা জ্বালিয়ে, আর ডাইনিংয়ের মধ্যে আমার ফ্রিজটা ছিল, তো সোজা কিন্তু আমার ফ্রিজের দিকে চোখটা যায়। এবার ফ্রিজের দিকে চোখটা যাওয়ার একটা কারণ হচ্ছে, মানে কোনো জিনিস দেখবে যে তোমার যদি ঘরের মধ্যে কোনো আসবাবপত্র সাজানো গোছানো অবস্থায় তুমি যেরকম দেখছো সেরকমই তুমি যদি দেখো, তাহলে তোমার কিন্তু বিষয়টা একদম স্বাভাবিক লাগবে এবং সেদিকে তোমার কিন্তু সচরাচর চোখটা যাবে না। কিন্তু যে জায়গার জিনিস সেটা যদি সেখানটা করে ঠিক করে মানে সাজানো না থাকে, কোনো কিছু যদি ওলটপালট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ফট করে ওই জায়গাতেই চোখটা যাবে। এবার আমি এই কারণেই ফ্রিজের দিকে তাকিয়েছিলাম, কারণ ফ্রিজের দরজাটা আমি দেখছি পুরো খোলা, এবং দরজার সামনে আমি যে কোল্ড ড্রিঙ্কটা মানে গত রাত্রিবেলা আমি যে এনে রেখেছিলাম, আমি কিছুটা খেয়েছিলাম, তারপর সেই কোল্ড ড্রিঙ্কের বোতলটা এবং আরও যে জলের বোতলগুলো ছিল সেগুলোর প্রত্যেকটার মুখ খোলা অবস্থায় কিন্তু ডাইনিংয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এবং প্রত্যেকটার ভেতরে জল বা যে কোল্ড ড্রিঙ্ক যেগুলোই ছিল না কেন সব কিন্তু একদম গোটা ডাইনিংয়ে ছড়ানো। মানে এটা দেখে আমার না পুরো রীতিমতো একদম তাজ্জব লেগে গেছে, কারণ আমি ভাবছি যে এটা কি করে পসিবল। এবার আমার একদম স্পষ্ট মনে ছিল যে আমি গত রাত্রে ওই ফ্রিজের ওই পাল্লার মধ্যে আমি কোল্ড ড্রিঙ্কটাকে রেখেছিলাম, এবং পাশে আরও জলের বোতলগুলো ছিল। এটা তো কখনোই পসিবল নয় যে সব জলের বোতলগুলো এরকম মানে নিজের হাত পা হয়ে যে ডাইনিংয়ে এসে পড়বে, এটা তো কখনোই সম্ভব নয়। তো আমার কিন্তু তখন মারাত্মক পরিমাণে ভয় লাগে, মানে আমি ভাবি যে এটা কি করে সম্ভব যে এতগুলো বোতল এরকম মুখ খোলা অবস্থায় গোটা ডাইনিংয়ে ছড়ানো, এবং জলে কোল্ড ড্রিঙ্কে মানে গোটা ডাইনিংটা একদম ছয়লা। তো আমি কিন্তু তখন মনের মধ্যে প্রচণ্ড সাহস আনি, কারণ সেই মুহূর্তে আমাকে তো বেরোতে হবে, এবং আমি যদি মানে ওই বাড়ির মধ্যে একা অবস্থাতে আছি তখন, তো তার মধ্যে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে হয়তো আমার যে কোনো রকম কোনো শরীর খারাপ হতেই পারে। তো যাই হোক, আমি কিন্তু নিজেকে যতটা পরিমাণে পারা যায় স্বাভাবিক রেখে ওই ডাইনিংটাকে পরিষ্কার টরিষ্কার করে আমি নিজে তারপর তৈরি হই, এবং আমি কিন্তু দরজাটায় লক করে আমি বেরিয়ে যাই। এবং তারপর ওই টোটনের বাড়িতে গিয়ে দেখছি যে ওরা সবাই রেডি হয়ে আছে, তো আমাকে বলছে কিরে তুই এত দেরি করলি। তো আমি আর এই বিষয়টা তাদেরকে কিছু বলি না, আমি বলি যে হ্যাঁ আমার একটু দেরি হয়ে গেল, আমার রেডি হয়ে মানে সমস্ত গুছিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এবার আমরা কিন্তু সবাই মিলে ওই গঙ্গার ঘাটে যাই। তো দাদাভাই বলছে যে আমি তো গঙ্গার ঘাটে গিয়েছি তর্পণ করতে, এবং আরও যারা আমার বন্ধুরা এবং প্রচুর মানুষ কিন্তু তখন গঙ্গার ঘাটে রয়েছে ওরকম তর্পণ করছে। তো
তো আমার কিন্তু মন মানে একটা দেখবে যে মনের ভক্তি থেকে বা যে কোনো কাজ তুমি যদি মন দিয়ে না করো তাহলে দেখবে তোমার সেটা করতে কিন্তু ভালো লাগবে না। তো দাদাভাই বলছে আমি তর্পণ করছি ঠিকই, কিন্তু আমার মাথায় সেই যে গত রাত্রের যে ঘটনাগুলো ওগুলো কিন্তু একের পর এক আমার কিন্তু তখন মনে আসছে, এবং আমি যে ওই স্বপ্নটা দেখেছিলাম সেটাও আমার তখন মনে আসছে। আমি ভাবছি যে এরকম স্বপ্ন আমি কেন দেখলাম, এবং বিশেষ করে আজকের দিনেই মানে আজকের এই রাত্রে আমি এই স্বপ্নটা দেখলাম, এবং এরকম যে দরজায় বাড়ি মারার শব্দ এবং মনে হলো যে কেউ আমাকে ডাকলো। তারপর ডাইনিংয়ে এরকম একটা যে ঘটনা আমি দেখলাম, সব বোতলগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মানে সব বিষয়টাই না মানে তখন আমার মাথার মধ্যে মনে হচ্ছে না কেমন একটা করছে। তো যাই হোক, কোনো মতে সেই তর্পণটা সেরে তারপর যখন আবার বাড়ির দিকে আমি আসছি, এবং বাড়ির যখন আমি গেটটা খুলেছি, বাড়ির গেটটা খোলা মাত্রই মানে সদর দরজা যখনই আমি খুলি, তারপরেই আমি একদম পরিষ্কার বুঝতে পারি যে মনে হলো যেন কোনো একটা উগ্র ফুলের গন্ধ, মানে এই ফুলের গন্ধটা আমি মানে সচরাচর কোনো দিন বা কোনো জায়গায় আমি এই রকম যে একটা কোনো ফুলের গন্ধ হয় বা এত যে একটা সুন্দর সুবাস, এটা কিন্তু আমি কোনোদিন পাইনি। মানে এত উগ্র একটা গন্ধ, মনে হলো যেন আমার নাকের কাছে এসে কেউ ডলে দিল গন্ধটা। তো ওই গন্ধে মনে হচ্ছে না আমার নিঃশ্বাসটা পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছে, মানে এত উগ্র সেন্ট। তো ওই দরজা খোলা মাত্রই কিন্তু একদম দমকা বাতাসের মতো গন্ধটা এসে আমার নাকের ওপর লাগে। তো এবার আমি তখন ভাবছি যে আমি তো পুজো করে যাইনি, আমি তো এসে পুজো করব বলে আমি বাজার থেকে ফুল কিনেও নিয়ে এসেছি, মানে আমার হাতে ওই ফুলগুলো আছে। তো আমি ভাবছি এই গন্ধটা কোত্থেকে আসছে। তো যাই হোক, এবার বাড়ির মধ্যে যখন আমি ঢুকে যাই, তো ঢুকে এবার যে ওই ফুলটা আমি কিনে এনেছিলাম সেই ফুলটাকে আমি সেই বাবা মায়ের ঘরে, ওখানে আমি যেহেতু সিংহাসন পেতেছি, তো ওখানে আমি ফুলটাকে রাখবো বলে ঘরের মধ্যে ঢুকতে যাই। দাদাভাই বলছে, ভাই বিশ্বাস করবে না, আমি যখন ওই ঘরের দরজাটা খুলেছি, গোটা ঘরের মধ্যে পুরো একদম ধূপের ধোঁয়া, এবং সেই যে ধূপ জ্বালালে যেরকম একটা গন্ধ হয় সেই ধোঁয়ার মধ্যে মনে হচ্ছে না সেই গন্ধটা, এবং সেই গন্ধটা কিন্তু আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে পাই। এবার সেই মুহূর্তে আমার একবার সিচুয়েশনটা ভাবো, মানে ওই বাড়িতে ঢোকার পর ওরকম একটা আমি উগ্র গন্ধ পেয়েছিলাম, একটা ফুলের মতো গন্ধ। তো তারপর আমি যখন ওই ঘরটা খুলেছি, মানে যে ঘরে আর কি আমার বাবা মার ঘর ছিল, ওখানে তো আমি ঠাকুর পুজো করি এখন, তো ওই ঘরটার মধ্যে এরকম একটা ধূপের গন্ধ, যেটাতে কিন্তু আমার মারাত্মক ভয় লাগে, এবং আমি তখন একের পর এক ভাবতে শুরু করি যে এগুলো আমার সাথে কি হচ্ছে, মানে এই জিনিসগুলো তো কোনো স্বাভাবিক বিষয় নয়। তো আমি কি করি, আমি কিন্তু ওই ঘরের দরজাটা আবার বন্ধ করে দিই, এবং বন্ধ করে আমি কিন্তু ডাইনিংয়ে বসে অপেক্ষা করতে থাকি যে কখন আমার সেই পরিচারিকা দিদিটি আসবে, মানে কাজে আর কি আসবে আমাদের বাড়িতে। কারণ আমার তখন আর ওই বাড়ির মধ্যে থেকে অন্যান্য কাজ করার সাহসটুকু পর্যন্ত হচ্ছে না। তো যাই হোক, আমি ডাইনিং টেবিলে বসেই আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। তো তারপর ওই 7টা নাগাদ সেই দিদি তখন আসে কাজে, এবং ও যখন কাজ করে আমি সেই মুহূর্তে কিন্তু আমি ঘরের যে পুজো অর্চনা যা যাবতীয় কাজ ছিল সেগুলো আমি কিন্তু তখন করি, এবং আমি ওই দিদিকে কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে দিই না যে আমাদের বাড়িতে ঠিক কি কি ঘটনা গতকাল রাত্রে ঘটে গিয়েছে। কিন্তু তবু আমার মনের মধ্যে তো ওই চিন্তাগুলো বারবারই আসছে যে বিগত 3 বছর হলো আমার বাবা মা ওরকম গত হয়েছেন, কিন্তু কোনো দিন বাড়িতে মানে তারা যে মারা গিয়েছেন তার পরের দিন থেকে হলেও কোনোদিন কিন্তু বাড়িতে এরকম কিচ্ছু ঘটেনি। কিন্তু গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটলো এটা তো একটা মানে মারাত্মক বিষয়। তো এবার এই কথাটা তখন আমি কাকে বলবো এটাই আমি তখন ভাবছি। তো আমি কিন্তু তখন আমার বোনকে ফোন করি, এবং বোনকে ফোন করে আমি মানে পুরো বিষয়টা কিন্তু আমার বোনকে জানাই। তো ও তো এবার এটা শুনে ভীষণ টেনশন করছে। এবার এই কারণে আমি ওকেও এটা বলতে চাইছিলাম না যে ও হয়তো এটা নিয়ে কিছু একটা হয়তো দুশ্চিন্তা করবে। তো ও তখন বলছে যে হয়তো বাবা মাই এসেছিলেন তোর কাছে, মানে তারা হয়তো তোর হাতে আজকের দিনে জল নিতে চাইছিলেন বলেই এরকম করে হয়তো তোকে ডাকছিলেন, এবং ওই যে ফ্রিজের যে বোতলগুলো ওরকম করে পড়ে আছে, ওর যেটা ধারণা বা ওর যেটা কথা, মানে ওর কথা অনুযায়ী আমি বলছি যে ও বলতে চাইছে যে তারাই এই কাজটি করেছেন, মানে যেহেতু এই পিতৃতর্পণ বা এই তর্পণ জিনিসটাই হচ্ছে যে পূর্বপুরুষ তারা তাদের যারা আর কি পরের জেনারেশন রয়েছে তাদের হাত থেকে জল নিতে আসেন, বা আমরা মানে এইটা আর কি কথিত আছে যে তাদের হাতের জল পেয়েই তারা পরিতৃপ্তি পান। তো আমার বোনের কথা অনুযায়ী হচ্ছে যে যেহেতু ওই জলগুলো ওখানটা করে ছিল, তো তারা সেই জলটা খেয়ে তৃষ্ণা মিটিয়েছিলেন, মানে এটা হচ্ছে আমার বোনের কথা। তো এই প্রশ্নটা আমি তোমার দর্শকদের কাছে রাখলাম বাবান, তো তারা যদি এটার কোনো সদুত্তর জানে তোমার কমেন্টের মাধ্যমে যেন আমাকে জানাই। তো যাই হোক, এবার এটা শোনার পর আমার বোন তখন বলছে যে তুই টোটনকে নিয়ে তাহলে রাত্রিবেলা আজকে শুবি, মানে কোনো মতেই সে আমাকে আর কি একা রাত্রিবেলায় ওই বাড়িতে শুতে দেবে না।
তো এবার বোনের জোড়াজুড়িতে তখন টোটনকে বাধ্য হয়ে আমাকে ডাকতে হয়, এবং টোটনকে আমি তখন পুরো বিষয়টা বলি যে মানে কি কারণে আমি ওকে মানে এরকম রাত্রিবেলায় বাড়িতে শুতে বলছি। এবার যেহেতু আমি আগেই বললাম যে ওরা ভীষণই হেল্পফুল এবং আমার যে কোনো বিপদে ওরা সবসময় আর কি ওদেরকে আমি পাশে পেয়েছি, তো ও কিন্তু আমার এই কথাটা শুনে এক কথায় রাজি হয়ে যায় এবং ও বলে যে হ্যাঁ আমি তোর কাছে রাত্রিবেলায় শোবো। তো যাই হোক, এবার রবিবারের দিন রাত্রে তো ও আমার কাছে শোই, এবং দাদাভাই বলছে যে সেদিনের পর মানে সেই দিন যে ওই ইনসিডেন্টটা ঘটে গেল ওই ঠাকুর ঘরে ওরকম যে আমি ধূপের ধোঁয়া দেখেছিলাম ওটাই তো লাস্ট ঘটনা। এবং তারপর আবার যখন ওই মানে তারপর তো আমি ওই ঘরে তখন আর ঢুকিনি, এরপর পরিচারিকা দিদিটি আসার পর আমি সেই ঘরে ঢুকে কিন্তু একদম সেই ঘরটিকে আমি সাধারণ পাই, মানে আর 5 দিন যেরকম ঘরটা থাকে সেরকমই কিন্তু ছিল। তো ওর পর থেকে মানে ওই ইনসিডেন্টটা ঘটার পর থেকে কিন্তু আর কিচ্ছু ওই বাড়িতে ঘটেনি। এবার তবু আমার বোনের জোড়াজুড়িতেই আমি টোটনকে নিয়ে সেই রাত্রিটা আমি শুয়েছিলাম, মানে গত রবিবারের রাত্রিটা আমি শুয়েছিলাম। এবং আজকে হচ্ছে সোমবার, তো আজকে আমি টোটনকে নিয়ে শুইনি এবং আমি কিন্তু রীতিমতো নিজের মনে সাহস নিয়েই আমি বাড়িতে একাই শুয়েছি, এবং এই মুহূর্তে কিন্তু আমি আমার বাড়িতে একাই আছি এবং আমি আমার ঘরে বসে তোমাকে ঘটনাটি লিখে পাঠাচ্ছি এবং আশা রাখছি যে আর এই বাড়িতে আমার সাথে বিশেষ করে কিছু ঘটবে না, কারণ এটা আমার নিজের মনে হয় যে হয়তো আমার বাবা মা নিজেই এসেছিলেন আমার হাতে জল পাওয়ার জন্য বা জল গ্রহণ করার জন্য। কারণ আমি যখন তর্পণ করে বাড়ি আসি তারপর আমি তো বাড়িতে একটা খুব সুন্দর সুবাস পেয়েছিলাম, এবং সেই যে ঠাকুর ঘরে বা আমার বাবা মার ঘরে যখন আমি ঢুকি তখন অপূর্ব যে একটা ধূপের গন্ধ, তো এটা থেকেই কিন্তু একটা জিনিস বোঝা যায় যে তারা হয়তো পরিতৃপ্তি পেয়েছেন বা তারা হয়তো সন্তুষ্ট হয়েছেন, যে কারণে হয়তো এরকম একটি সুগন্ধ বাড়ির মধ্যে ছড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে আমি ওই জিনিসটিকে ভয় পেয়েছিলাম, এবার এটাতে ভয় পাওয়াটা কিন্তু মানুষের, একজন সাধারণ মানুষের পক্ষে কিন্তু খুব স্বাভাবিক বিষয়। তো পরে এটাকে আমি মানে রিয়েলাইজ করি যে হয়তো তারা মানে শান্তি পেয়েছেন বা তারা হয়তো পরিতৃপ্তি পেয়েছেন, যে কারণে হয়তো এরকম একটি সুবাসের মাধ্যমে মানে তারা হয়তো আমাকে সেটা জানান দিয়েছেন বা তারা হয়তো আমাকে বুঝিয়েছেন। আর সত্যি কথা বলতে এই বাড়িতে তো আমাকে মানে সারা জীবনই তো একাই থাকতে হবে, মানে টোটন তো আর প্রতি রাত্রে এসে তো আমার সঙ্গে থাকবে না। তো আমার মনে সাহস জোগানোটাও নিজের ক্ষেত্রে একটা উচিত। তো সেক্ষেত্রে আমি কিন্তু টোটনকে আর আজকে রাত্রিবেলায় নিইনি, আমি কিন্তু একাই শুয়েছি। তো এই ঘটনাটি আমি তোমাকে লিখে পাঠালাম, এবং এটা একটি বাস্তব ঘটনা, রিসেন্ট আমার সাথে গতকালকে ঘটে গিয়েছে, সেই জন্য তোমাকে আমি সোমবারে লিখে পাঠাচ্ছি। তো তোমার যদি ভালো লাগে ঘটনাটি শুনে তুমি কিন্তু ঘটনাটি তোমার চ্যানেলে পড়ে শুনিও। তো দাদাভাই অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর এবং একদম অন্যরকম একটি ঘটনা আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। মানে সত্যি যে এরকম একটি ঘটনা আমি আমার চ্যানেলে পাবো এটা কিন্তু আমি সত্যি ধারণা করিনি, এবং তথাকথিত সেরকম যে ভয় সেটা না থাকলেও যে কিছু কিছু ঘটনাগুলো আপনি যেটা নিজে একা ওই বাড়িতে ফেস করেছেন, মানে সত্যি যে কোনো মানুষ যদি একটা ওরকম একা বাড়িতে থেকে এই জিনিসগুলো ফিল করে তার ক্ষেত্রে ঠিক কতটা ভয় লাগবে এটা কিন্তু আমি সত্যি নিজে থেকে কিন্তু এটা ফিল করতে পারলাম। তো একদমই ভিন্ন প্রকৃতির লাগলো আমার এই ঘটনাটি শুনে এবং অসাধারণ লেগেছে আমার পার্সোনালি। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আর দাদাভাইও তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করেছেন যে এরকম ফ্রিজ থেকে ওই বোতলগুলো কি কারণে এরকম ডাইনিংয়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল, এটার যদি তোমরা কোনো সদুত্তর কেউ যদি জেনে থাকো সেটা দাদাভাইকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে জায়গার তোমরা ঘটনাটি আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনার সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো, দাদাভাই তর্পণ করে ফেরার পথে কি কিনে বাড়ি ফিরেছিলেন? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, দেব মেকার চ্যানেল, জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস এবং ত্রিপুরা থেকে জ্যোতির্ময়ী দেব বর্মা। এবং এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি। তো তারা হলেন হাওড়া থেকে গীতা গোস্বামী, ড্যানি, বাংলাদেশ থেকে পপি হক,
ইছাপুর থেকে মধুমিতা চক্রবর্তী, সেন শাইন, শিউলি আক্তার, বাংলাদেশ থেকে লিজাস ড্রিম এবং আরেকজন বাংলাদেশ থেকে আদিবা মিম। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে, সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আর এরকম সত্যি ভৌতিক ঘটনা শুনতে হলে কিন্তু অবশ্যই তোমরা ছায়ারাত্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী বৃহস্পতিবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।